পুলিশি এনকাউন্টারে ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহার মৃত্যু। সাহিবগঞ্জ জেল থেকে ধানবাদ জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা করে ওই গ্যাংস্টার। পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালিয়ে পালাবার চেষ্টা করে গ্যাংস্টার সুজিত। পালিয়ে যাওয়ার সময় গুলি চালানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সুজিতের, এমনটাই দাবি পুলিশের। টুলু মণ্ডলের নির্দেশ ছাড়া যেন কিছুই হতো না এলাকায়। টুলু মণ্ডল মানেই যেন একটা সমান্তরাল প্রশাসন, সমান্তরাল সরকার। তাই নদী দখল করে রাস্তা তৈরি করতেও পিছপা হননি পাথর ব্যবসায়ী। পরিকল্পনা ছিল সেতু তৈরিরও। ঊর্ধ্বতম আমাদের যা প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। দেখে শুনে কে বলবে এক পাথর ব্যবসায়ী কথা বলছেন, বরং মনে হতে পারে সরকারের কোনো আধিকারিক সাংবাদিক বৈঠক করছেন। বীরভূমে এতটাই ছিল নাজিমউদ্দিন মণ্ডল ওরফে টুলুর দাপট। অনেকে তো বলছেন সেখানে কার্যত তার সমান্তরাল সরকার চলত। অভিযোগ, নদী দখল করে তৈরি করেছিলেন রাস্তা, সেই রাস্তায় আদায় করা হতো টোল ট্যাক্স। শুরু করেছিলেন সেতু তৈরির প্রস্তুতিও। গত বছরের শুরুর দিকে তিলপাড়া ব্যারাজ কর্তৃপক্ষ জানায় মেরামতির জন্য কয়েকদিন বন্ধ থাকবে ময়ূরাক্ষী নদীর ওপরের সেতু। সেই সিদ্ধান্তে বিপাকে পড়েন টুলু অ্যান্ড কোম্পানি। সেতু বন্ধ থাকলে তাদের পাথরের লরি বেরোবে কোন পথে? এরপর একেবারে সাংবাদিক বৈঠক ডেকে টুলু মণ্ডল জানান তাদের সেতু তৈরির পরিকল্পনা। তিলপাড়া যে ব্রিজ, মানে এপ্রিল থেকে মনে হয় এই ব্রিজটা যান চলাচল বন্ধ আছে। তো আমরা যে দুর্গতিতে পড়ে গেছি, মানে একটা গাড়ি 2 দিন 3 দিনে টিপ হচ্ছে, গাড়ি ভাড়াদের 2000 টাকার 2500 টাকা খরচ হচ্ছে। আমাকে বলেছে এবং ঊর্ধ্বতম আমাদের যা প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন। এবং কাজলকে বলেছে, যেহেতু কাজল সঙ্গে আছে, অনেক লোকাল লোকের 9 জন লোকাল লোকের জায়গা আছে, তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিয়েছে। এটা বানাইতে এস্টিমেট মোটামুটি 4 থেকে 5 কোটি টাকার মতন খরচ হবে। সেতু তৈরির আগে গাড়ি চলাচল অব্যাহত রাখতে নদীর ওপর হিউম পাইপ ফেলে তৈরি করে ফেলেন বিকল্প রাস্তা। সেই রাস্তারও উদ্বোধন করেন খোদ টুলু মণ্ডল। অনেকেই বলছেন টুলু মণ্ডল এই যে নামটা, এই নামটাই হচ্ছে একেবারে শেষ কথা। টুলু মণ্ডল মানেই হচ্ছে এলাকায় সবকিছু, এবং টুলু মণ্ডল মানেই হচ্ছে এলাকায় সরকার। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যে জায়গায় হচ্ছে একটা বিকল্প রাস্তা তৈরি শুরু হয়ে গেছিল এরকম হিউম পাইপ বসিয়ে, এবং এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে লরি পাস করানোর কাজও কিন্তু শুরু হয়েছিল। এটা মানে ব্যারেজটা খারাপ হওয়ার জন্য এটা রাস্তাটা তৈরি করেছিল। এই রাস্তা দিয়ে লরি বাস সবই যাতায়াত করতো। শুনছিলাম, আমরা তো এত শত যাই না, যে 4 লাইনটা ওই উপরে হবে নাকি শুনছিলাম। টুলু মণ্ডল এইগুলো ও এসেছিল, দিয়ে এখানে উদ্বোধন করে ওইগুলো সব তৈরি করে গেল। শুধু রাস্তা তৈরিই নয়, সেই রাস্তায় বসানো হয় টোল বুথ। এখানে টোল গেট বানিয়ে ফেলেছিল। এইরকম যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছে, এইরকম বেশ কয়েকটা টোল গেট বানানো হয়েছে। অর্থাৎ এই যে বিকল্প রাস্তা তৈরি করছিল, এবং তার জন্য যখন এখান থেকে কোনো লরি বা কোনো গাড়ি পাস করতো, তার জন্য এরকম টোল গেট, এবং সেই টোল গেটে 24 ঘন্টা লোক থাকতো, এবং সেই গাড়ি থেকে তোলা হতো টাকা। এটা টোল, ওই তোমার নাম ওদিকে গাড়ি যেতে টোল দিতে। এখানে যবে থেকে এই রাস্তাটা শুরু হয়েছিল 24 ঘন্টা লোক থাকতো, পয়সা দিত। সেই সঙ্গে চলতে থাকে সেতু তৈরির পরিকল্পনা। আনা হয় বড় বড় কংক্রিটের সেগমেন্ট, একদম উন্নত মানের হবে। হ্যাঁ, এইটা বড় বড় এই দেখছেন না ব্লকগুলো পড়ে আছে, এর উপরে ঢালাই হবে। প্রায় 20-25 টন রোডে ঢালাই হবে। ঢালাই দেওয়ার পরে তারপরে ওপিসি সিমেন্ট দিয়ে, যেটা এ গ্রেডের সিমেন্ট, সেই সিমেন্ট দিয়ে ঢালাই হবে। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। সূত্রের খবর, রাজ্যে পালাবদলের জেরে ভেস্তে যায় টুলুর সেতু তৈরির পরিকল্পনা। শুধু নকল ডিসিআর কেন, আমি তো শুনলাম একটা বিচ নাকি বানাবে ঠিক করেছিল, বিচ তৈরি করবে। আবার এটাও তো দেখতে পাওয়া যাচ্ছে যে চার্টার্ড মাফিয়ার যে চাকরটা, সে হচ্ছে একজন বোধহয় এগরার ঠিকাদার, তাকে বলছে বড্ড বেশি লাফালাফি করছেন। এটাকে বুঝতে অসুবিধা হয় যে টুলু কার বরা ভয়ে, কাদের বরা ভয়ে ছিল। এটার একটা জ্যামিতিক নকশা রয়েছে। টুলু মণ্ডল শুধুমাত্র টুলু মণ্ডল নয়, কোথাও তার নাম টুলু মণ্ডল, কোথাও তার নাম পুষ্পা, কোথাও তার নাম সুমিত রায়। টুলু মণ্ডল ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। বীরভূমের যারা নেতৃত্ব, সব দলের যারা বীরভূম থেকে উঠেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তারা এসব বলতে পারবেন যে একটা লোক এত বাড়ছে, তার কোনটা বৈধ কোনটা অবৈধ এইভাবে তো বলা সম্ভব না। আর আমাদের এর মধ্যে আমি রাজনীতির কিছু, যদি অবৈধ কিছু থাকে ব্যবস্থা হবে। সম্পত্তি এবং সাম্রাজ্য সামনে আসার পর গা ঢাকা দিয়েছেন টুলু মণ্ডল। সরকার বদলের পর খুলে গেছে তিলপাড়া ব্যারাজ, আপাতত বন্ধ টুলুর রাস্তা।
পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্তে এবার নতুন মোড়। পুলিশ সূত্রে দাবি, টুলুর সংস্থার ম্যানেজার গ্রেপ্তার হওয়া সীতেশ প্রামাণিকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি, যেখানে সরকারি আধিকারিকদের নাম এবং টাকার হিসেব লেখা রয়েছে। এটা কি বকরা ভাগাভাগির হিসেব? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোটি কোটি টাকার গয়নার ছবি সামনে এসেছে, প্রাসাদোপম বাড়ির ছবি সামনে এসেছে, একরের পর একর জুড়ে থাকা পার্কিং লটের ছবি সামনে এসেছে। 200 কোটি টাকার সম্পত্তির হিসেব রাজ্যবাসীকে চমকে দিয়েছে। শুধু এসবের সঙ্গে যার নাম জড়িয়ে রয়েছে, বীরভূমের সেই পাথর সম্রাট নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু এখনো অধরা। কিন্তু কাদের মদতে টুলু মণ্ডলের এই দাপট, এই প্রতিপত্তি হয়েছিল, তা নিয়ে এবার তদন্তের সামনে এলো গুরুত্বপূর্ণ সূত্র। পুলিশ সূত্রে দাবি, হদিশ পেয়েছে একটি ডায়েরি, যেখানে সরকারি আধিকারিকদের নাম এবং টাকার হিসেব লেখা রয়েছে। রবিবার গ্রেফতার করা হয়েছে টুলু মণ্ডলের ক্রাশার ইউনিটের ম্যানেজার সীতেশ প্রামাণিককে। পুলিশ সূত্রে দাবি, এই সীতেশ প্রামাণিকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি, যেখানে একাধিক সরকারি আধিকারিকের নামও রয়েছে। তদন্তে ইতিমধ্যেই সামনে এসেছে, সরকারের রাজস্ব চুরি করে শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তি করেছিলেন টুলু মণ্ডল, যা প্রশাসনের একাংশের মদত ছাড়া সম্ভব নয়। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া ডায়েরিতেও অনেক সরকারি আধিকারিকের নাম এবং টাকার হিসেব লেখা রয়েছে। তাহলে কি এটাই সেই বকরা ভাগাভাগির হিসেব? বিষয়টা কি স্রেফ সরকারি আধিকারিকের সীমাবদ্ধ? প্রশাসনের শীর্ষস্তরও কি জেনে শুনে চুপ করেছিল? থাকলে কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। যে টাকা অ্যালটমেন্ট গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় এই পুরো পার্টের ক্রাইমের, তাতে এনার নিজের হাতের লেখার একটা ডায়েরি পাওয়া গেছে, কাগজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন এবং সেই হিসেবে ওই কাগজ, ওই ডায়েরি প্রথম রিকভার হলো। সরকারের রাজস্ব ফাঁকি দিতে টুলু মণ্ডলের অন্যতম হাতিয়ার ছিল ডিসিআর এর ডুপ্লিকেট কপি। টোল গেটের এক কর্মী দাবি করেছিলেন, ডিসিআর এর ডুপ্লিকেট দেখেও ব্যবস্থা নিত না পুলিশ। যে গাড়ি মালিক ফাঁকি দিয়ে যে রোডে ধরা পড়লে তাকে ফাইন করা যাবে, তার সত্ত্বেও যে পুলিশ প্রশাসন তারাও চেক করতো মাঝে মাঝে। পুলিশ প্রশাসনে চেক করতে, হ্যাঁ, যে না। শেষ অবধি তদন্তে আর কি সামনে আসবে সেটাই দেখা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কোটির ডাবল সেঞ্চুরি, টুলুর টাকার পরিমাণ বেড়ে হলো 220 কোটি, 34 কোটি টাকার এফডি এবং 400 বিঘা জমি। বেড়েই চলেছে পলাতক পাথর ব্যবসায়ীর সম্পত্তির বহর। আর এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে টুলুর এক ম্যানেজারকে। পার্কিং লটে সিমেন্টের গুদাম থেকে খোলা অবস্থায় উদ্ধার ছাপাখানার যন্ত্র। টুলু মণ্ডলের সম্পত্তিতে এবার কোটির ডাবল সেঞ্চুরি। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত 220 কোটির হদিশ। টুলু মণ্ডল ও তার পরিবারের নামে 400 বিঘারও বেশি জমি। ডুপ্লিকেট ডিসিআরকে হাতিয়ার করে সরকারের রাজস্ব চুরি করে এভাবেই সম্পত্তির পাহাড় গড়েছেন নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু। সেই ঘটনা তদন্তে এবার উদ্ধার হলো নকল ডিসিআর ছাপানোর যন্ত্র। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে টুলু মণ্ডলের পার্কিং লটে যান তদন্তকারীরা। সেখানে খোলা অবস্থায় সিমেন্টের গোডাউনের মধ্যে বস্তা চাপা দেওয়া ছিল ওই যন্ত্র। সরকারের তরফ থেকে রাজস্ব আদায়ের জন্য যে ডিসিআর ছাপানো হতো, সেই ডিসিআরের একেবারে নকল করতেন টুলু মণ্ডল, যাতে যে 4000 হয়তো লরি বেরোচ্ছে, সেই 4000 ইন্টু 250 করে পার টন হিসাবে সরকারের কাছে রাজস্ব যাওয়ার কথা, সরকারের খাতায় দেখানো হচ্ছে কত, যে 1000 লরি বেরোচ্ছে। বাকি 3000 যে ডাম্পারকে এই নকল ডিসিআর যে টুলু মণ্ডল ছাপাতো, সেই ডিসিআর কপি কিন্তু দিয়ে দেওয়া হতো। তার ফলে কি হতো, পুরো টাকাটাই টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানির কাছে চলে যেত এবং এইখান থেকে কিন্তু এই যে বড় সড় চক্রটা সামনে এসেছে। সূত্রের খবর, পার্কিং লটই ছিল টুলুর কালো কারবারের মূল ডেরা। নকল ডিসিআর ছাপানোর জন্য সেখানে রীতিমতো তৈরি করা হয়েছিল ছাপাখানা। কি কাজ করতে? ছাপাখানা। ছাপাখানা, টুলু মণ্ডলের ছাপাখানা। ছাপাখানা কি হতো সেখানে? সেখানে এই ডিসিআর ছাপা হতো, লোডিং স্লিপ ছাপা হতো, চালান ছাপা হতো। এবার এই ডিসিআর ছাপা হতো কোথায় বলছেন? এইখানে পার্কিংয়ে। মেশিনটি খোলা অবস্থায় ছিল কেন? তাহলে কি সেটি অন্য কোথাও সরিয়ে ফেলার পরিকল্পনা হয়েছিল? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই যে অফিস, এই অফিসে কি হতো? এই অফিসে কি হতো, দেখুন, এই অফিসে আমার শোনা কথা, ইললিগেল যত রকমের কাজ, যেমন কিছুদিন আগে আমাদের বিএলএলআরও সাহেব বালি মজুত করা সিজ করেছে। তারপর পাথর, কিছু ইললিগেল পাথর, ইললিগেল, আমি তো শুনেছি এখানে ওরা ইললিগেল ডিসিআরও ছাপাতো। এই যে আপনি ডিসিআর যেটা নিয়ে আছেন, হ্যাঁ, এই ধরনের ইললিগেল ডিসিআরও এখানে ছাপাতো।
এখান থেকেই হচ্ছে গোটাটা হচ্ছে কালোবাজির অপারেট করতো। এখনো পর্যন্ত টুলুর দেখা নাই, তবে সিজ ও ফ্রিজ করা সম্পত্তির যে হিসেব তদন্তকারীরা পেয়েছেন তা ছাড়িয়ে গিয়েছে কোটির ডাবল সেঞ্চুরি। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 33 কোটি 70 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের হদিশ মিলেছে। জমির পরিমাণ 400 বিঘারও বেশি। যেসব জমি রয়েছে টুলু মণ্ডলের পরিবার ও কোম্পানির নামে। এরই মধ্যে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রবিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে টুলু মণ্ডলের প্রাসার ইউনিটের ম্যানেজার শীতেশ প্রামাণিককে। মোহাম্মদবাজার থানার পুলিশ সূত্রে খবর, শীতেশ টুলু মণ্ডলের ক্রিমিনাল সিন্ডিকেটের অন্যতম অংশ। টুলুর সিন্ডিকেটের মধ্যে যোগাযোগ রাখার কাজ হতো এই ম্যানেজারের মাধ্যমে। ধৃতকে জেরা করে টুলু মণ্ডলের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ঘটনা তদন্তে গাফিলতির অভিযোগে মোহাম্মদবাজার থানার 2 এসআইকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন আব্দুল আলিম ও সেনাউর হোসেন। তাদেরকে ক্লোজ করা হয়েছে সিউড়ি পুলিশ লাইনে। পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মালদার মঙ্গলবাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও সোনা। উদ্ধার 2,40,97,380 টাকা। উদ্ধার করা হয়েছে 20 গ্রাম সোনাও। মালদার বাসিন্দা মাদক কারবারের চাঁই পিন্টু সরকারের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো বান্ডিল বান্ডিল টাকা। বীরভূমের পর এবার মালদা, ফের উদ্ধার হলো কোটি কোটি টাকা। অভিযুক্ত মাদক কারবারির ফ্ল্যাট থেকে উদ্ধার হলো 2,40,97,380 টাকা। মালদার মঙ্গলবাড়িতে রবিবার রাতে যৌথ অভিযান চালায় মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। মাদক কারবারে অভিযুক্ত পিন্টু সরকার, তার ফ্ল্যাটে চলে তল্লাশি অভিযান। একের পর এক নোটের বান্ডিল বের করা হয় আলমারি থেকে। টাকা গোনার মেশিন এনে রাতভর চলে বান্ডিল বান্ডিল টাকা গোনা। উদ্ধার হয়েছে সোনাও। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি টাকা গোনার মেশিনও। এখন অবধি প্রাইমা ফেসি যে জানতে পেরেছি যে মূল উদ্দেশ্য ওই আছে যে প্রফিটের জন্য এটা বাংলাদেশে পাচার করার, বর্ডার ফেন্স পার করে কোনোভাবে এটা পাচার করার জন্যই এই উদ্দেশ্যেই এখানে রাখা ছিল। এবং এটাও জানতে পারি যে এরকম বিভিন্ন গোডাউন আছে যারা এরকম রাখছে। তো সেটা আমাদের উদ্দেশ্য আছে যে আমরা সব কটাকে ধরতে পারি। একাই দেখা যাচ্ছে, ফ্যামিলিতে ছিল ম্যাক্সিমাম টাইমে থাকতো। গত 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রি পাড়া থেকে উদ্ধার হয় প্রচুর কাপ সিরাপ। গ্রেপ্তার করা হয় 4 জনকে। তাদেরকে জেরা করে মালদায় পিন্টু সরকারের বাড়িতে টাকা মজুত রাখার খবর পান তদন্তকারীরা। এরপরই ধৃত ওই 4 জনকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর থেকে এসে মালদায় অভিযান চালায় পুলিশ। প্রায় 2,40,00,000 টাকা তো বটেই, উদ্ধার হয় প্রায় 20 লক্ষ টাকা নিষিদ্ধ কাপ সিরাপ। গ্রেপ্তার করা হয়েছে ওই ফ্ল্যাটের বাসিন্দা পিন্টু সরকার, তার গাড়ির চালক গোপাল চাকি ও সাগরেদ সুশান্ত হালদারকে। 3 জন গ্রেপ্তার হয়েছে। লোকনামা কত টাকা পেলেন? লোকনামা 2,40,00,000। এখন পর্যন্ত সিজার কি কি আছে? সিজারে যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে, এগুলো আছে। গত প্রায় 1 বছর ধরে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহার ফ্ল্যাটে ভাড়া থাকছিল পিন্টু সরকার। আমরা ভাড়া দিয়েছি। ছেলেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের লোকাল লোক, পরিচিত লোক। হোক, তদন্ত হোক, পুলিশ যেটা যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই শাস্তি পাবে। দল যখন ক্ষমতায় ছিল না তখন আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম। দল ক্ষমতায় আসার পরে আমার কোনো দায়িত্ব ছিল না দলে। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে। সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে। ফ্ল্যাটটি সিল করে দিয়েছে পুলিশ। অভিজিৎ চৌধুরী, সমক লাহিড়ী ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। বিহারের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি। সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসন বাঁকিপুরে হেরে গেলেন বিজেপি প্রার্থী। 3 দশকে বিজেপির দুর্ভেদ্য গড় ভেঙে জিতলেন প্রশান্ত কিশোর। তৃতীয় স্থানে চলে গেল তেজস্বী যাদবের আরজেডি। বিজেপি শাসিত বিহারে এই বিধানসভা উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেল বিজেপি। প্রথমবার ভোটে লড়াই জয়ী হলেন প্রশান্ত কিশোর। বিহারের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সদ্য ছেড়ে যাওয়া বাঁকিপুর আসনে হেরে গেল বিজেপি। 31 বছর ধরে এই আসনে জিতেছে বিজেপি। পুনর্বিন্যাসের আগে ও পরে মিলিয়ে 5 বার এই আসন থেকে বিধায়ক হয়েছেন নীতিন নবীন। আগে এই আসনটি ছিল পাটনা পশ্চিম, সেই আসনে একবার জিতেছিলেন নীতিন নবীন। পুনর্বিন্যাসের পর বাঁকিপুর আসনে তিনি জেতেন 4 বার। বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি রাজ্যসভায় যাওয়ার পর খালি হয় বাঁকিপুর বিধানসভা আসন।
আর সেই আসনে প্রথমবার ভোটে লড়েন একদা ভোট কুশলী বর্তমানে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এর আগে তার দল বিহারে বিধানসভা ভোটে লড়ে শূন্য হাতে ফিরলেও তিনি নিজে প্রথমবার ভোটে লড়েই চমক দিলেন। 3 দশকের বিজেপির দুর্ভেদ্য গড় ভেঙে দিলেন প্রশান্ত কিশোর। তৃতীয় স্থানে ঠেলে দিলেন তেজস্বী যাদবের আরজেডিকে। অর্থাৎ প্রশান্ত কিশোরের এই জয় বিজেপি ও আরজেডি দুই দলের কাছেই অশনি সংকেত। बिहार आज देश का सबसे गरीब और पिछड़ा राज्य है, तो जिस मोदी जी को, जिस भाजपा को हम लोग वोट देते हैं, एनडीए को वोट देते हैं, क्या उनकी जिम्मेवारी सिर्फ गुजरात के प्रति है? गुजरात में 1 लाख करोड़ का बुलेट ट्रेन बने, हम लोग को उससे कोई दिक्कत नहीं है, लेकिन बिहार के बच्चों के लिए भी तो कुछ सोचा जाए। রাজধানী পাটনার বুকে বাঁকিপুর আসনে 1995 সাল থেকে জিতে আসছে বিজেপি। মূলত উচ্চবর্ণ ও উচ্চ মধ্যবিত্তের বসবাস এই বাঁকিপুরে। তাই যে বিহারে ধর্ম, জাতপাত, শ্রেণী আজও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেই বিহারের বাঁকিপুরে বরাবরই আধিপত্য ছিল বিজেপির। এবার তা ভেঙে চুরমার হয়ে গেল। বিহারে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল প্রথম কোনো ভোট। দেশজোড়া ছাত্র যুব আন্দোলনের রেশ পড়েছিল বিহারে। তারপর এটাই ছিল বিহারের প্রথম ভোট। আর সেই উপনির্বাচনেই হারল বিজেপি। জয়ী হলেন প্রশান্ত কিশোর। बांकीपुर के लोग हमारे हैं, किस कारण से हमें कम मत मिला और पूरी विस्तृत समीक्षा हम लोग करेंगे। 2025 সালে বিহার বিধানসভা নির্বাচনে এই বাঁকিপুর আসন থেকেই 51,936 ভোটের বিরাট ব্যবধানে জিতেছিলেন বিজেপির নীতিন দবির। 1 বছরের ব্যবধানে এবার সেই আসনে প্রশান্ত কিশোর জিততেন 18,953 ভোটে। তৃতীয় স্থানে চলে গেল আরজেডি। বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেড়ে যাওয়া আসনে পরাজয়ের ফলে বড়সড় অস্বস্তিতে পড়লেও গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের দাতি আসনে বিজেপিকে হারিয়ে গড় ধরে রেখেছে কংগ্রেস। গুজরাতের মঞ্জলপুর আসনটি ধরে রেখেছে বিজেপি, হারিয়েছে কংগ্রেসকে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.